আচ্ছা, তো আমাদের আজকের যে লেকচারটা এটা গতকালকের ক্লাসের কন্টিনিউয়েশন। আমরা গতকালকে ইকুয়েশন ডিরাইভেশন শুরু করছিলাম। সেইখানে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ইলেকট্রন এবং হোলের যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন গুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, এবং সেখানে আমরা দেখছি যে এই ইকুয়েশন গুলো ডিরাইভ করা আসলে খুব বেশি কঠিন কোনো ডিরাইভেশন এরকম না, কিন্তু সেখানে কিছু কনসেপচুয়াল ব্যাপার স্যাপার থাকে। যেমন আমরা যদি শুরু থেকে আরেকবার একটু রিভিউ করি, আমাদের প্রথমে হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটাকে ঠিকঠাক মতো বুঝতে হবে এই ইকুয়েশন গুলো ডিরাইভ করার জন্য, কারণ এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম থেকে বেশ কিছু জিনিস ইকুয়েশনে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, তাহলে আমরা একবার একটু মনে করার চেষ্টা করি। আমরা প্রথমে যে ইকুয়েশনটা ডিরাইভ করছিলাম সেটা ছিল হচ্ছে ইসি কন্ডাকশন ব্যান্ড এবং ইএফ যেটা হচ্ছে ফার্মি লেভেল তার সাথে রিলেটেড। তাইলে আমরা খেয়াল করি, যখন আমরা ইসি এবং ইএফ নিয়ে কাজ করতেছি তখন আমরা এন মেটেরিয়াল নিয়ে কাজ করতেছি, আমরা তখন এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নিয়ে কাজ করতেছি। আর যখন আমরা ইএফ এবং ইভি বা ব্যালেন্স ব্যান্ড নিয়ে আলোচনা করব, ইএফ এবং ইভি, তখন আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নিয়ে কাজ করব। এবং এন টাইপ সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের ক্ষেত্রে ইকুয়েশনের মধ্যে ইসি মাইনাস ইএফ এই টার্মটা চলে আসে, ইসি মাইনাস ইএফ। আর পি টাইপের ক্ষেত্রে ইএফ মাইনাস ইভি এই টার্মটা চলে আসবে। আচ্ছা, তারপরে আরেকটা কন্ডিশন হচ্ছে যে যদি আমার মেটেরিয়ালটা পিওর মেটেরিয়াল হয় বা ইন্ট্রিনজিক মেটেরিয়াল হয়, সেই ক্ষেত্রে ফার্মি লেভেল এবং ইন্ট্রিনজিক লেভেল যেটা, এই দুইটা সমান সমান হবে। যদি মেটেরিয়ালটা পুরোপুরি পিওর মেটেরিয়াল হয় তাহলে ফার্মি লেভেল এবং ইন্ট্রিনজিক লেভেল এই দুইটা হবে সমান। এখন যদি মেটেরিয়ালটা ইন্ট্রিনজিক না হয়ে ডোপিং এর সাহায্যে এন বা পি তে কনভার্ট হয়, তাহলে ফার্মি লেভেল তার পজিশন চেঞ্জ করবে, ফার্মি লেভেলের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে এন টাইপের জন্য ফার্মি লেভেল চলে আসবে উপরের দিকে। আমরা এটাকে মনে রাখার সুবিধার্থে ইএফ এখানে ছোট করে একটা এন লিখতে পারি, যে ইএফএন মানে হচ্ছে এন টাইপের জন্য ফার্মি লেভেল। আর এইখানে আমরা লিখতে পারি ইএফ একটা পি দিতে পারি মনে রাখার সুবিধার্থে, ইএফপি। সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে এটা হচ্ছে পি টাইপের জন্য ফার্মি লেভেল। তাহলে এন টাইপ বা পি টাইপের ক্ষেত্রে ফার্মি লেভেলের পজিশনটা আইদার কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি অথবা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি চলে আসবে। আচ্ছা, এর সাথেও চাইলে আমরা ইআই এর রিলেশন বিল্ড আপ করতে পারি, যেটা আমরা আজকের ক্লাসে দেখব। যে সাপোজ এইখানে যেটা আছে ফার্মি লেভেল ফর এন টাইপ, এখান থেকে নিয়ে ইন্ট্রিনজিক লেভেল পর্যন্ত একটা ডায়াগ্রাম আঁকা সম্ভব, ইন্ট্রিনজিক লেভেল পর্যন্ত। আবার ইন্ট্রিনজিক লেভেল থেকে শুরু করে ফার্মি লেভেল ফর পি টাইপ পর্যন্ত একটা ইকুয়েশন ডিরাইভ করা সম্ভব। এটা আমরা গত ক্লাসে এই পর্যন্ত আসতে পারি না, এটা আমরা আজকে দেখব। তার মানে যত কিছু ইকুয়েশন তুমি ডিরাইভ করতেছো সব ইকুয়েশন গুলার এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের সাথে রিলেশনটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের সাথে এই ইকুয়েশন গুলার রিলেশনটাকে বুঝতে পারো, তাইলে ইকুয়েশন লেখার সময় আর তোমার কনফিউশন হবে না বা ভুল হবে না। কারণ পজিশন গুলা কিন্তু ম্যাটেরিয়াল ওয়াইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো ইন্ট্রিনজিক তার মানে পিওর মাঝখানে থাকবে, কখনো এন টাইপ তার মানে এইভাবে থাকবে, কখনো পি টাইপ তার মানে এইভাবে থাকবে। তো যখন যেখানে পজিশনটা হবে সেই অনুযায়ী তোমার ইকুয়েশনের মধ্যে তাদের যে এনার্জি ব্যান্ডের যে পার্টটা ওইটাকে তোমার সাজায় লিখতে হবে। এনার্জি ব্যান্ড পোরশনটাই মূলত এখানে মেইনলি তোমাকে সাজায় লিখতে হবে। বাকি যে অংশগুলা ইকুয়েশনের মধ্যে, সাপোজ একটা ইকুয়েশন ছিল এরকম যে n0 সমান সমান হচ্ছে n of c, তারপরে হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ec মাইনাস ef ডিভাইডেড বাই kt। তাহলে দেখো যে এই ইকুয়েশনের মধ্যে যে ডেনসিটি অফ স্টেটস এর পোরশনটা আছে n of c, এটা কিন্তু ফিক্সড। n of c এর ভ্যালুটাকে আমরা কিভাবে শিখছিলাম, এটা হচ্ছে 2, তারপরে একটা ব্র্যাকেট, এখানে আসবে 2 পাই, তারপর m, তারপর n, তারপর হবে স্টার, mn স্টার, এখানে হবে k, এখানে হবে t, নিচে থাকবে h স্কয়ার, আর ব্র্যাকেটের বাইরে থাকবে পাওয়ার 3/2। তাইলে এনসি এর ইকুয়েশনে তুমি অঙ্ক করার সময় তুমি কি এই পুরোটুকু ব্যবহার করতে হবে নাকি শুধু এনসি সরাসরি ব্যবহার করতে হবে, এটা ডিপেন্ড করে অঙ্কে কিভাবে ডাটাটা দেওয়া আছে তার উপর। যদি ম্যাথ প্রবলেমে বলে দেওয়া থাকে যে ডেনসিটি অফ স্টেটস এত, তাহলে তো তোমার আর এই ফর্মুলা অ্যাপ্লাই করার প্রয়োজন নেই।
আর যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে না ইলেকট্রনের ইফেক্টিভ মাস হচ্ছে এরকম, সেই ক্ষেত্রে তুমি এই ইকুয়েশনটাকে ভেঙে লিখতে হবে, তারপরে এইখানে ভ্যালু বসায় তারপরে সলভ করতে হবে। কিন্তু মেইন জিনিস যেটা সেটা হচ্ছে এই অংশটা সবসময় কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মেটেরিয়াল টু মেটেরিয়াল এই অংশটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন এই ক্ষেত্রে আমরা লিখছি ইসি মাইনাস ইএফ, তারপরে এক সময় আমরা লিখবো ইএফ মাইনাস ইআই, আবার এক সময় এখানে আসবে ইআই মাইনাস ইএফ অথবা ইএফ মাইনাস ইভি ডিপেন্ডিং অন মেটেরিয়াল। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এই লেকচার 12 আমরা যা কিছু দেখতেছি এগুলো আমরা দেখতেছি হচ্ছে স্ট্রিটম্যানের বইয়ের টপিক 3.3.2 এখান থেকে। এবং এই যখন আমাদের ডিরাইভেশনটা শেষ হয়ে যাবে আমাদের এক্সাম্পলের ম্যাথ করতে হবে এবং বইয়ের যে এক্সারসাইজ প্রবলেম আছে সেগুলা করতে হবে। এগুলা করলে তারপরে আমাদের মোটামুটি ডিরাইভেশন চ্যাপ্টার 3 কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা নতুন টপিক শুরু করব নেক্সট উইক। আচ্ছা, তাহলে এই অংশটা বারবার আমাদের কাজে লাগতেছিল, তাহলে এটা আমরা জাস্ট একবার একটু দেখে যাই। ইউনিটস এন্ড কনস্ট্যান্টস টু রিমেম্বার, এখানে আমাদের এই যে কে কে মানে হচ্ছে 1.38 ইনটু 10 টু দি পাওয়ার -23 জুল পার কেলভিন, একটু খেয়াল রাখতে হবে, এটা মানে হচ্ছে জুল পার কেলভিন। তো এই জুল পার কেলভিনটাকে যখন আমরা ইলেকট্রন ভোল্ট পার কেলভিনে কনভার্ট করব, তার মানে এই যে দেখো 1 জুল মানে হচ্ছে এত ইলেকট্রন ভোল্ট, খেয়াল করো 1 জুল মানে হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই জুলটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হলে এই ইউনিটটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এই দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই দুইটাকে যখন তুমি মাল্টিপ্লাই করলা তুমি ইলেকট্রন ভোল্ট পার কেলভিন এটাকে কনভার্ট করতে পারলা। আবার কিউ মানে হচ্ছে চার্জ, ইলেকট্রনের চার্জ, কিউ মানে হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। তাহলে খেয়াল করতে হবে চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব, আর জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্সনের জন্য যে টার্ম এটা সেম, কিন্তু এটা একদম সেম। আচ্ছা, তারপরে হচ্ছে কয়েকটা জায়গায় আমাদের কেটি ওভার কিউ ইউজ করতে হয়, আর কয়েকটা জায়গায় আমাদের কেটি সরাসরি ইউজ করতে হয়, আমরা অঙ্ক করার সময় দেখব। যদি কেটি ওভার কিউ ইউজ করি তার মানে হচ্ছে কেটি মানে হচ্ছে এই যে ইলেকট্রন ভোল্ট থাকবে, কুলম্ব থাকবে, আলটিমেটলি রেজাল্টটা হবে জুল পার কুলম্ব, সেখান থেকে শুধু ভোল্টে চলে আসবে। কেটি ওভার কিউ এটার ইউনিট হবে শুধু ভোল্ট, শুধু ভোল্ট। আর কেটি যখন আমরা ইউজ করতেছি তখন তার ইউনিট হবে ইলেকট্রন ভোল্ট, কেটি মানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট, আর কেটি বাই কিউ মানে হচ্ছে ভোল্ট। তার মানে এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে ভোল্টেজ, আর এটা হচ্ছে এনার্জি। উপরেরটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে এনার্জি। তাহলে এই কনভার্সনটা আমাদের সবচেয়ে বেশি ইউজফুল, কে ইনটু টি, কে ইনটু টি এর যে কনভার্সন এটা আমাদের জন্য সবচেয়ে ইউজফুল। তাহলে এটা কিভাবে আসলো এখান থেকে একটু দেখে নিলা, এটার মান হচ্ছে 0.026 ইলেকট্রন ভোল্ট। এখন এই ভ্যালুটা চেঞ্জ হবে কখন জানো, যখন আমরা অঙ্কে টেম্পারেচারটাকে পরিবর্তন করে দেব। ধরো প্রশ্নে বলে দেওয়া থাকলো 320 কেলভিনের জন্য 320 কেলভিনের জন্য এরকম কনসেন্ট্রেশন ক্যালকুলেট করো সাপোজ। তাহলে 320 কেলভিনের জন্য তুমি দুই ভাবে করতে পারো, তুমি যদি এতটুকু মনে রাখতে পারো তাহলে তার সাথে ইনটু 320, অথবা তুমি এটাও করতে পারো যে 300 কেলভিনে পাওয়া যায় এত ইলেকট্রন ভোল্ট, তাইলে 1 কেলভিনে পাওয়া যাবে কত আর 320 কেলভিনে পাওয়া যাবে কত, সেভাবেও বের করতে পারো। ঠিক আছে, আইদার তুমি এখানে 320 বসাবা অথবা তুমি ওটাকে কি বলে যে মানে ভ্যালু বসায় ভাগ করে দেন আবার গুণ করবা 320 দিয়ে। আচ্ছা, তারপরে আমাদের ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনজিক কথাটা বারবার রিপিট হচ্ছে। ইন্ট্রিনজিক মানে হচ্ছে যেখানে ইলেকট্রনের সংখ্যা এবং হোলের সংখ্যা সমান সমান থাকবে, এবং এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি যে n নাম্বার অফ ইলেকট্রন, p নাম্বার অফ হোল সমান সমান ni। এখানে আই দিয়ে আমরা বুঝতেছি ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল, আই মানে হচ্ছে ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল যেটা হচ্ছে পিওর ম্যাটেরিয়াল, যেখানে কোনো ধরনের এক্সট্রা ডোপিং বা কিছু নাই। আচ্ছা, তারপর এক্সট্রিনজিক ডোপিং এর ক্ষেত্রে আমরা বারবার বলতেছিলাম যে তোমাদের অঙ্ক করার সময় এরকম কিছু ম্যাটেরিয়ালের কথা বলে দেওয়া থাকবে যে এটা দিয়ে ডোপ করছো, কিন্তু সরাসরি বলা নাই যে এন টাইপ না পি টাইপ। তো তোমাকে এখান থেকে বুঝতে হবে যে আমি যে ডোপিংটা করলাম এটা কি গ্রুপ 5 এলিমেন্ট নাকি গ্রুপ 3 এলিমেন্ট। 5 হইলে তুমি একরকম হিসাব করবা, সেটা হবে এন এর ইকুয়েশন, আর 3 হইলে পি এর ইকুয়েশন। তার মানে তুমি ধরো ডোপেন্ট অ্যাটমস এখানে বলে দেওয়া আছে যে ফসফরাস অথবা আর্সেনিক অথবা অ্যান্টিমনি, আবার এদিকে বলে দেওয়া আছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। তো তোমাকে যদি প্রশ্নে বলে দেওয়া থাকে যে গ্যালিয়ামের সাহায্যে ডোপ করো এবং তার কনসেন্ট্রেশন বের করো, এরকম একটা এক্সাম্পল তোমরা একটু পরেই দেখবা। তাহলে গ্যালিয়ামের সাহায্যে ডোপ করা মানে হচ্ছে সেটা পি টাইপ ম্যাটেরিয়ালে কনভার্ট হলো, তাহলে পি টাইপের ফর্মুলা গুলো অ্যাপ্লাই করতে হবে।
এরকম তোমাকে বুঝতে হবে কিন্তু যে কিভাবে ডোপিংটা করতেছো এবং সেই ডোপিং অনুযায়ী তুমি কি এন এর জন্য ফর্মুলা ইউজ করবা নাকি পি এর জন্য ফর্মুলা ইউজ করবা, এটা খুব ইম্পর্টেন্ট। অঙ্কগুলা খুব একটা কঠিন না, আসলে অঙ্কগুলা খুবই সহজ, খালি ইকুয়েশনের ব্যবহার, কিন্তু ওই বুঝতে হবে যে কোন ইকুয়েশনটা এখানে অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, তারপরে আমাদের কাজ ছিল হচ্ছে কেরিয়ার কনসেন্ট্রেশনটা বের করা। কেরিয়ার কনসেন্ট্রেশন মানে ইকুইলিব্রিয়াম অবস্থায় N0 এবং P0 এর ইকুয়েশন ডিরাইভ করা, যেটা অলরেডি আমরা গতকালকের ক্লাসে আলোচনা করছি। তাইলে এগুলো আসলে বের করা প্রয়োজন কেন? কারণ কেরিয়ার কনসেন্ট্রেশন যখন তুমি বের করতে পারবা তখন তুমি ডিটারমাইন করতে পারবা একটা সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কতটুকু হবে। কারণ তার ইলেকট্রন বা হোলের কনসেন্ট্রেশন যত বেশি হবে সেই অনুযায়ী সে কন্ডাক্ট করবে, তাই না? যদি কনসেন্ট্রেশন অনেক বেশি হয় তাহলে তার কন্ডাক্টিভিটিও বেশি, কম হলে কন্ডাক্টিভিটি কম। আচ্ছা, এবং এখানে আমরা বলছিলাম যে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যাপ্লাই করব। এই যেমন ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন, যেটা এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ইকুয়েশন, এটার ডিরাইভেশন তোমাদেরকে কিন্তু আমি শেখাচ্ছি না, আমি তোমাদেরকে সরাসরি ফার্মি ডিরাকের ইকুয়েশন অ্যাপ্লাই করা শেখাচ্ছি, ডিরাইভেশন আমি শেখাচ্ছি না। তাহলে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ আমাদের ইউজ করতে হবে, এবং এখানে আমাদের মেইনলি বাইর করতে হবে কি দুইটা জিনিস। একটা হচ্ছে ফাইন্ডিং এ ক্যারিয়ার অথবা ফাইন্ডিং এ ইলেকট্রন অর হোল ইন ইচ অফ দি এনার্জি স্টেট। ওই যে আমাদের ম্যাটেরিয়ালটার মধ্যে যতগুলা এনার্জি স্টেট আছে, এনার্জি স্টেট মানে ডস, যতগুলা ডস আছে এর মধ্যে কতগুলা ডস ইলেকট্রন বা হোল দ্বারা অকুপাইড, এটাই মূলত আমাদের বের করতে হবে, এবং এই জন্যই আমাদের ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশনের হেল্প নিতে হবে। আর আসলে কতগুলা স্টেট আছে সেটা অলরেডি আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। তাহলে এখানে মূলত দুইটা জিনিস, একটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস এর পরিমাণ কত, যেটাকে আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম গতকালকের ক্লাসে আমরা দেখছি, এটা হচ্ছে এন। একবার হচ্ছে ইসি ছিল, আরেকবার হচ্ছে ইভি ছিল। একটা ডেনসিটি অফ স্টেটস ফর কন্ডাকশন ব্যান্ড, একটা ডেনসিটি অফ স্টেটস ফর ব্যালেন্স ব্যান্ড, আর আরেকটা ছিল ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনকে আমরা ওয়ান টাইম এফ অফ ইসি দ্বারা রিপ্রেজেন্ট করছি, ওয়ান টাইম এফ অফ ইভি দ্বারা রিপ্রেজেন্ট করছি। তাহলে রিপ্রেজেন্টেশন হবে দুই ভাবে, ডেনসিটি অফ স্টেটস, ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন, দুইটাকে মাল্টিপ্লাই করে দেন হচ্ছে আমরা N0 এবং P0 টাকে ডিরাইভ করে নিয়ে আসবো। এবং এই যে এনসি এর জন্য আবার নতুন একটা ইকুয়েশন আমরা দেখছিলাম ডেনসিটি অফ স্টেটস এর জন্য, আবার এনভি এর ক্ষেত্রেও আমরা নতুন একটা ইকুয়েশন দেখছি। এনসি টা রিলেটেড টু এম এন স্টার, এগুলোকে একটু মনে রাখতে হবে কে কার সাথে কিভাবে রিলেটেড, আর এনভি টা হচ্ছে রিলেটেড টু এম পি স্টার। তারপরে যেটা সেটা হচ্ছে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশনটা এখানে আরেকবার একটু দেখো। তাহলে এটা হচ্ছে এফ অফ ই উইথ রেসপেক্ট টু ইলেকট্রন এনার্জি ই ডায়াগ্রাম, এফ অফ ই উইথ রেসপেক্ট টু ই। তাহলে এই ডায়াগ্রামে আমরা জানি তিনটা সেগমেন্ট আছে, একটা সেগমেন্ট হচ্ছে বাম পাশে, একটা সেগমেন্ট হচ্ছে এই বরাবর ঠিক মাঝখানে, আর একটা সেগমেন্ট হচ্ছে এই পাশে। তো আমরা দেখছিলাম যে এক নাম্বার পজিশনে ইলেকট্রন এনার্জি ই, এটা হচ্ছে লেস দেন ইএফ বা ফার্মি লেভেল, ইলেকট্রন এনার্জি ই হচ্ছে লেস দেন ফার্মি লেভেল, এবং এই ধরনের সিচুয়েশনে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কারণ ইলেকট্রনের এনার্জি ফার্মি লেভেলের চেয়ে কম, তার মানে সে ফ্রি ইলেকট্রন হওয়ার সুযোগ কম। তাহলে সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম প্রবাবিলিটি পাবো, যেটা হচ্ছে 1, ঠিক আছে। আর দুই নম্বর পজিশনে যখন তুমি আসছো এই পজিশনে, তখন ইলেকট্রনের এনার্জি হচ্ছে ফার্মি লেভেলের চেয়ে বেশি, তার মানে সে মুক্ত অবস্থায় চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে তাকে ফাইন্ড আউট করার প্রবাবিলিটিটা হচ্ছে 0, তাকে ফাইন্ড আউট করার প্রবাবিলিটিটা হচ্ছে 0। তো 0টা সরাসরি হয় না, একটু দেরিতে গিয়ে হয়, কারণ এটা টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট একটা প্যারামিটার, টেম্পারেচার যত বাড়াবা 0 তত তাড়াতাড়ি হবে। আচ্ছা, এখন তোমার এই ইকুয়েশনটাকে তুমি চাইলে এখানে ভেঙে লিখতে পারো, একটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন, আর একটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং হোল। তাহলে ইলেকট্রন ফাইন্ডিং প্রবাবিলিটিটা যদি বের করতে পারো, এটাকে 1 থেকে মাইনাস করলে হোল ফাইন্ডিং প্রবাবিলিটি পাওয়া যাবে। আচ্ছা, তাহলে ফর্মুলাটার মধ্যে খেয়াল করো 1 ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ ওভার কেটি, এই ই এর যে টার্মটা, এই টার্মটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ধরো ইন্ট্রিনজিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, যখন আমরা এক্সট্রিনজিক ম্যাটেরিয়াল নিয়ে কথা বলবো, এন টাইপ হইলে আমরা এখানে ইসি বসাবো, পি টাইপ হইলে আমরা এখানে ইভি বসাবো, এবং অর্ডারটা চেঞ্জ করে দিব, এই অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই পরিবর্তনগুলো আমাদের মনে নিতে হবে, যে আমরা এই ইলেকট্রন এনার্জিটাকে কন্ডাকশন ব্যান্ডের জন্য একভাবে লিখতে পারি, ভ্যালেন্স ব্যান্ডের জন্য একভাবে লিখতে পারি। আচ্ছা, এখানে আবার এই জিনিসটা দেখানো হচ্ছে কেটি মাল্টিপ্লাই করলে কিভাবে আসবে। নেক্সট আমাদের হচ্ছে আমরা তিনটা ডিফারেন্ট ডায়াগ্রাম আঁকা শিখছিলাম ফার্মি লেভেলের জন্য, একটা হচ্ছে ইন্ট্রিনজিক ম্যাটেরিয়াল,
একটা এন টাইপ মেটেরিয়াল এবং একটা হচ্ছে পি টাইপ মেটেরিয়াল। এবং এখানে যে তিনটা ডায়াগ্রাম আঁকা আমরা শিখছি, এই ডায়াগ্রামের মধ্যে মূলত যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে ফার্মি লেভেলের পজিশন। মেইন যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ফার্মি লেভেলের পজিশন। আর যেহেতু ফার্মি লেভেলের পজিশন চেঞ্জ হচ্ছে, তার সাথে অ্যাসোসিয়েটেড আরো দুই একটা ঘটনা ঘটবে। যেমন প্রথম ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা দেখছিলাম যে ফার্মি লেভেল ঠিক মিডলে আছে, এবং এই ক্ষেত্রে ফার্মি ডিস্ট্রিবিউশনের যে কার্ভ, ফার্মি ডিস্ট্রিবিউশনের যে গ্রাফ, এই গ্রাফটা জিরো হইতে খুব বেশি সময় লাগবে না, এটা মোটামুটি জিরোর কাছাকাছিই থাকবে। কিন্তু যখন তুমি এন টাইপ ম্যাটেরিয়ালের কথা চিন্তা করতেছো, তখন এই ফার্মি লেভেলের গ্রাফটা জিরো হওয়ার জন্য বা জিরো এবং ফার্মি লেভেলের মধ্যে গ্যাপ থাকবে অনেক বেশি, কারণ ইলেকট্রনের সংখ্যা বেশি, আস্তে আস্তে গিয়ে সে জিরো হবে। আর পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই গ্যাপটা বেশি থাকবে কোথায়? এটা হচ্ছে হোলের জন্য এটা ভ্যালেন্স ব্যান্ডের সাথে এখানে গ্যাপটা তৈরি করবে, এখানে ভ্যালেন্স ব্যান্ডের সাথে গ্যাপটা তৈরি করবে, এখানে হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ডের সাথে গ্যাপটা তৈরি করবে, আর এই ক্ষেত্রে হচ্ছে নমিনাল, এখানে দুইটা সমান সমান হয়ে যাবে। তাহলে ইলেকট্রনের পজিশন পরিবর্তন হচ্ছে, ফার্মি লেভেল চেঞ্জ হচ্ছে, হোলের পজিশন পরিবর্তন হচ্ছে, ফার্মি লেভেল চেঞ্জ হচ্ছে। এবং এই জিনিসগুলা তোমাকে ইন্ডিকেট করবে। ধরো তোমাকে আমি কোনো কিছু না বলে দিয়ে শুধু এরকম একটা ফার্মি লেভেলের ডায়াগ্রাম দিলাম, দিয়ে বললাম যে এটা থেকে এক্সপ্লেন করো যে এই ডায়াগ্রাম থেকে কি বুঝছো, তখন তুমি লিখবা যে এই ডায়াগ্রামটা পি ডোপিং ইন্ডিকেট করতেছে। এবং পি ডোপিং এর ক্ষেত্রে আমরা জানি আমাদের সিস্টেমের মধ্যে হোলের সংখ্যা থাকবে বেশি, এবং যেহেতু হোলের সংখ্যা বেশি থাকবে, ফার্মি লেভেলটা শিফট করবে ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি কোনো একটা জায়গায়। আচ্ছা, এই জিনিসগুলো তোমরা এখান থেকে একটু রিডিং করে নিবা। এই ছবিগুলা অনেক সময় এক্সপ্লেনেশন টাইপ কুইজে আসতে পারে। এই ছবিগুলো ফাইনালে আঁকা হয়তো আসবে না, কিন্তু কুইজে তোমাকে বলে দিল এটা বা এটা, যে এটা এক্সপ্লেন করো, হোয়াই দিস কার্ভ লুকস লাইক দিস। তারপরে আমাদের ইকুয়েশন আরম্ভ হয়ে গেল, এবং ইকুয়েশনে আমরা প্রথমে হচ্ছে এন জিরোর জন্য টার্মটা ডিরাইভ করছি। তো এন জিরো মানে কি? ইলেকট্রনের কনসেন্ট্রেশন। এন জিরো মানে হচ্ছে ইলেকট্রনের কনসেন্ট্রেশন। জিরো দিয়ে আমরা বুঝতেছিলাম এটা ইকুইলিব্রিয়াম ইন্ডিকেট করতেছে। তাহলে একটা ইকুইলিব্রিয়াম অবস্থার জন্য ইলেকট্রনের কনসেন্ট্রেশন বের করতে হবে। আচ্ছা, এর মধ্যে ছিল এন এবং ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে এনটাকে আমরা বলতেছিলাম ডেনসিটি অফ স্টেটস। এখানে যেহেতু সরাসরি আমরা ইসি অথবা ইভি ব্যবহার করব, ওই জন্য তাকে আমরা ইফেক্টিভ ডেনসিটি অফ স্টেটস বলতে পারি। ইফেক্টিভ ডেনসিটি অফ স্টেটস ইসি, ইসির সাথে করেসপন্ডিং হচ্ছে এনসি, এনসিটা হচ্ছে ইসির সাথে করেসপন্ডিং ডেনসিটি অফ স্টেটস। আর আরেকটা ডেনসিটি অফ স্টেটস পাওয়া যাবে এনভি, এটা হবে ইভি এর সাথে করেসপন্ডিং ডেনসিটি অফ স্টেটস। এই দুটাকে আমরা ইফেক্টিভ ডেনসিটি অফ স্টেটস বলতে পারি। আর কেন ইফেক্টিভ বলতো? আরেকটা কারণেও ইফেক্টিভ ডেনসিটি অফ স্টেটস বলতে পারবো, বলতো কেন? এই ইকুয়েশনের মধ্যে কি আছে? বেশ কয়েকটা টার্ম আছে, কিন্তু মেইন টার্মটা কোনটা বলতো? ইফেক্টিভ ডেনসিটি অফ স্টেটস কেন বলা যাবে বলো? দেখি কে কে বলবা। তোমাদের সাথে তো দেখাও হইলো না, পরিচিত হইলাম না। এই কে আসো? রোল নাম্বার 69 আসো? জি স্যার আছি। আচ্ছা, বলো তো এখানে ইফেক্টিভ কেন বলা যাবে? এই এনসি এর ইকুয়েশনটা মনে করো, বা এনভি এর ইকুয়েশনটা মনে করো, ওখানে কি ছিল? ইফেক্টিভ মাস ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার, ইফেক্টিভ মাস ছিল। তো যেহেতু তুমি এখানে ইফেক্টিভ মাস সরাসরি ইউজ করবা ইকুয়েশনে, এই জন্য ডেনসিটি অফ স্টেটসটাকে তুমি ইফেক্টিভ ডেনসিটি অফ স্টেটস বলতে পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই দুইটা টার্ম, মূলত এই দুইটা টার্মের আবার আলাদা আলাদা এক্সপ্লেনেশন আছে, সেখান থেকে আমরা ফাইনাল ইকুয়েশনটা পেতে পারি। আচ্ছা, তাইলে সাপোজ আমরা এটা দেখছিলাম যে এন জিরো কে আমরা লিখি যখন এনসি এফ অফ ইসি, তারপর হচ্ছে এফ অফ ইসি টাকে আমরা ভেঙে লিখতে পারি, সেখান থেকে আমরা কিছু সিম্পল ম্যাথমেটিক্স ইউজ করে আমরা এই ইকুয়েশনটা ডিরাইভ করে নিয়ে আসতে পারি। তো মনে রাখবা যে এন জিরোর জন্য ইকুয়েশনে থাকবে হচ্ছে ইসি এবং ইএফ, এবং ইসিটা থাকবে উপরে আর ইএফটা থাকবে মাঝখানে, এই জন্য ইসি ইসি মাইনাস ইএফ। দেখো বারবার এই কথাগুলো বলতেছি, কারণ এই ইকুয়েশন গুলা অসংখ্য বার তোমাকে ব্যবহার করতে হবে, চ্যাপ্টার 4, 5, 6 সব জায়গায় ইউজ করতে হবে। এই জন্য একবার অন্তত ভালো মতো শিখে ফেলো, তাহলে পরবর্তীতে আর কনফিউশন হবে না। আচ্ছা, তারপরে যখন পি জিরো করতেছিলা, পি জিরোর ক্ষেত্রে একটা হচ্ছে এনভি টার্ম, একটা হচ্ছে এফ অফ ইভি টার্ম, ওখানেও সেম, এখানে কিছু ম্যাথমেটিক্স ইউজ করে তোমাকে সিম্পলিফিকেশন করে লাস্টে এই ইকুয়েশনটা ডিরাইভ করতে পারবা। এবং এই ইকুয়েশনে খেয়াল রাখতে হবে যে এইখানে থাকবে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ফার্মি লেভেল থাকবে এখন লিডিং এ,
আর ইভিটা থাকবে লেগিং এ, ইভিটা থাকবে বর্তমানে লেগিং এ চলে যাবে। তাহলে দুইটা ইকুয়েশনের মধ্যে তফাৎ হচ্ছে এখানে ইসি মাইনাস ইএফ আর এখানে হবে ইএফ মাইনাস ইভি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আসার পরে আমরা চাইলে আরো মডিফিকেশন করতে পারি। ইকুয়েশন গুলো একটু মনে রাখো, এই ইকুয়েশন দুইটাকে আরো আমরা মডিফিকেশন বা সিম্পলিফিকেশন করা শিখবো। এই ছবিটা আমরা দেখছিলাম এবং বলছিলাম যে এই ছবিটা কিন্তু পরীক্ষায় অনেক সময় চাওয়া হয়েছে 3.16। এটা হচ্ছে ফিগার 3.16 স্ট্রিটম্যানের বইয়ের। এখানে টোটাল 12টা ইন্ডিভিজুয়াল ছবি আছে। এখানে তোমার প্রথমে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের জন্য 4টা আলাদা আলাদা জিনিস তোমাকে এখানে দেখানো হচ্ছে, তারপর এন টাইপের জন্য এবং পি টাইপের জন্য। তাহলে সব মিলে এখানে 12টা ফিগার আছে। আচ্ছা, প্রথম যে ফিগারটা ধরো এটা হচ্ছে ফিগার 1, এটা হচ্ছে 2, এটা ধরো 3 আর এটা হচ্ছে 4। তাইলে আমাকে কেউ একজন বলো তো 1 নম্বর ফিগারটা কি বোঝাচ্ছে? 1 নম্বর মানে এই তিনটাই, এটা এটা প্লাস এটা প্লাস এটা, এই তিনটা ফিগারের নাম কি দেয়া যায় বলো তো? এই পাশের গুলো আপাতত পরে আসবো আমরা। প্রথমে এই যে একের এনার্জি ব্যান্ড। এনার্জি ব্যান্ড, রাইট, এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে এনার্জি ব্যান্ড। তারপরে 2 নম্বরটা কি বোঝাচ্ছে বলো? তাহলে প্রথমটা হচ্ছে এনার্জি ব্যান্ড, মনে রাখার সুবিধার্থে ইবি লিখতে পারো, এনার্জি ব্যান্ড। তারপরেরটা ডস ফাংশন। ডস ফাংশন কিভাবে বুঝছো? যে নিচে খেয়াল করে দেখো এন অফ ই লেখা আছে, এই যে এই পাশে দেখো এন অফ ই লেখা আছে। আচ্ছা, তারপর 3 নম্বরটাকে কি বলবা? এটা হচ্ছে ফার্মি ডিরাক ফাংশন, ফার্মি ডিরাক ফাংশন। কিভাবে বুঝছো? এই যে এখানে এফ অফ ই দেওয়া আছে। আর একেবারে লাস্টেরটা হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন, যেটা আমরা এই ক্লাসে ডিরাইভেশন করার চেষ্টা করতেছি। ক্যারিয়ার কনসেন্ট্রেশন অথবা N0 P0 ডায়াগ্রাম, N0 P0 ডায়াগ্রাম। তাহলে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের মধ্যে এই যে দেখো ইন্ট্রিনসিক বুঝবা কিভাবে, যদি সমান সমান থাকে। এন টাইপ বুঝবা যদি এন এর পরিমাণ বেশি হয়, আর পি টাইপের ক্ষেত্রে পি এর পরিমাণ বেশি হবে। তাহলে খেয়াল করে দেখো এন এর জন্য ইকুয়েশনটা কিভাবে লিখবা আর পি এর জন্য ইকুয়েশনটা কিভাবে লিখবা। হোল বোঝানোর জন্য 1 মাইনাস এফ অফ ই। আচ্ছা, গেল। এখন আমাদের প্রিভিয়াস যে দুইটা ইকুয়েশন ছিল, এখানে যে দুইটা ইকুয়েশন ছিল, এই দুইটা ইকুয়েশনকে আমরা যদি একসাথে করি, যেটাকে আমরা বলতেছিলাম মাস অ্যাকশন ল, মাস অ্যাকশন ল। তাহলে এই দুইটা ইকুয়েশনের যে প্রোডাক্টটা পাওয়া যাবে, এই প্রোডাক্টটাকে আমরা আরো দুইটা ইকুয়েশনের সাথে ম্যাচ করাইতে পারবো। তার মানে আমরা দেখব যে ইকুইলিব্রিয়াম অবস্থায় ইলেকট্রন হোলের কনসেন্ট্রেশন, এটা হচ্ছে দুইভাবে প্রুভেবল। আচ্ছা, প্রথমটা আমরা একটু দেখি। প্রথমে আমরা হচ্ছে বেসিক যে ইকুয়েশনটা ডিরাইভ করছিলাম, এটাকে n0 এবং p0 টাকে মাল্টিপ্লিকেশন করব, জাস্ট প্রোডাক্ট হিসেবে নিব। তাহলে এই দুইটাকে যদি আমরা প্রোডাক্ট হিসেবে নেই, যে টার্মস গুলা ছিল সেগুলো সব ঠিকঠাক থাকবে, এনসি এনভি সব ঠিকঠাক থাকবে। এক্সপোনেনশিয়াল টার্ম গুলাকে একসাথে করতে হবে। তাহলে এক্সপোনেনশিয়াল গুলা যদি একসাথে করি, তাহলে ফার্মি লেভেল দুইটা চেঞ্জ হয়ে যাবে, মানে সরি ক্যান্সেল আউট হবে। আর ইসি মাইনাস ইভিটাকে আমরা ইজি তে কনভার্ট করব। ইসি থেকে ইভি এর যে গ্যাপ, যেটাকে আমরা বলি হচ্ছে ব্যান্ড গ্যাপ, ইজি তে আমরা কনভার্ট করব। তাহলে এটাকে ইজি তে কনভার্ট করলাম, তাহলে ইকুয়েশনটা আরো সিম্পলিফাই হয়ে গেল। n0 p0 সমান সমান nc nv e টু দি পাওয়ার মাইনাস ইজি ওভার kt। আচ্ছা, তাহলে এখানে কি লিখছে দেখো, the product of the electron and hole concentration is always constant in a given material and temperature। যেহেতু এই প্রোডাক্টটা অলওয়েজ কনস্ট্যান্ট, এই জন্য এটাকে বলা হচ্ছে মাস অ্যাকশন ল, মাস অ্যাকশন ল। আচ্ছা, এখন তুমি এই প্রোডাক্টটাকে তুমি অলওয়েজ কনস্ট্যান্ট ধরতে পারবা আরো দুইটা প্রোডাক্টের সাথে, আরো দুইটা টার্মের প্রোডাক্টের সাথে। সেটা কি এখানে দেখানো হয় নাই? হ্যাঁ, হয়েছে। ধরো এখন তুমি এখানে ছিল n0 এবং p0, n0 এবং p0, এখন এটাকে তুমি ইন্ট্রিনসিক ক্যারিয়ারের সাথে কম্পেয়ার করবে, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের সাথে। তো আমরা জানি যে ইন্ট্রিনসিকের ক্ষেত্রে ni এবং pi এই দুটো টার্ম সমান হয়, ni এবং pi এই দুটো টার্ম সমান হয়। তাইলে ni এর জন্য আমরা একটা ইকুয়েশন লিখতে পারবো, pi এর জন্য আমরা একটা ইকুয়েশন লিখতে পারবো। এটা মনে হয় এখানে লেখা হয় নাই, অসুবিধা নাই, আমরা যদি লেখার ট্রাই করি। ni এর ক্ষেত্রে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে এরকম যে nc ই টু দি পাওয়ার মাইনাস, এখানে আসবে ইসি আর থাকবে না, এখানে আসবে হচ্ছে না ইসি থাকবে সরি, ইসি থাকবে, ফার্মি লেভেলটা আর থাকবে না, ফার্মি লেভেলটাকে আমরা ক্যান্সেল করব ইআই দিয়ে।
ইআই চলে আসবে এখন, ইআই ওভার কে টি। আচ্ছা, তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে, আমরা n0 টাকে এখন রিপ্লেস করে দিচ্ছি ni, nc ঠিক থাকবে, e টু দি পাওয়ার অফ মাইনাস ইসি টা ঠিক থাকবে, কিন্তু এই ফার্মি লেভেলটা এখন চেঞ্জ করে আমরা লিখব ইআই, কারণ আমরা জানি যে মেটেরিয়ালটা পিওর হলে ফার্মি লেভেলও মাঝখানেই থাকবে আর ইআই তো সবসময় মাঝেই থাকবে, ইন্ট্রিনজিক লেভেলের এনার্জি সবসময় মাঝখানটাতে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের এখানে রিপ্লেসমেন্ট। একইভাবে আমরা P0 টাকে লিখতে পারি PI, খেয়াল করো, PI NV e টু দি পাওয়ার মাইনাস, তাহলে প্রথমে চলে আসবে EI আর মাইনাস হবে EV, মাইনাস হবে EV ওভার KT। আচ্ছা, তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি এখন তুমি প্রোডাক্ট আকারে নাও, তাহলে তুমি NI PI মাল্টিপ্লাই করতেছো, NC NV যেরকম ছিল সেরকম থাকবে, e টু দি পাওয়ার অফ এইখানে EI এর সাথে এখানকার EI ক্যান্সেল আউট হবে, EC মাইনাস EV পাবা, তাহলে EC মাইনাস EV কে আবার তুমি EG হিসেবে কনসিডার করতে পারবা, আর হচ্ছে KT কমন টার্ম এটা রয়ে যাবে। তাহলে দেখো যে দুইটা প্রোডাক্ট হবে হুবহু সেম, N নট P নট এর যে প্রোডাক্ট আর NIPI এর যে প্রোডাক্ট, NIPI এর যে প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট হুবহু সেম। তাইলে NIPI সমান সমান হচ্ছে NCNV e টু দি পাওয়ার মাইনাস EG বাই KT। এখন দেখো, যেহেতু NI সমান সমান PI, তাইলে আমরা এটাকে NI স্কয়ার অথবা PI স্কয়ার লিখতে পারি। তো সচরাচর আমরা ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা দিয়ে সবকিছুকে লেখার ট্রাই করি, হোলটাকে আমরা অত ইম্পর্টেন্স দেই না। তাইলে NIPI টাকে আমরা সরাসরি NI স্কয়ার লিখতে পারি, আর রাইট সাইডে যা ছিল তাই থাকবে। এখন যদি এই ni স্কয়ারটাকে আমরা স্কয়ার রুট করি, তাহলে আমরা পাচ্ছি কি ni, খেয়াল করো, ni স্কয়ার রুট অফ NCNV e টু দি পাওয়ার মাইনাস EG ডিভাইডেড বাই 2KT। তাহলে এটাকে যখন তুমি স্কয়ার রুট করতেছো তখন ফরমেশনটা হবে e টু দি পাওয়ার অফ মাইনাস EG টা ঠিক থাকবে, ডিভাইড হয়ে যাবে, এখানে নতুন একটা টার্ম চলে আসবে 2, এটা হচ্ছে স্কয়ার রুট করার জন্য, আর স্কয়ার রুট NCNV তো থাকবেই। তাইলে তাইলে জিনিসটা হচ্ছে এরকম যে তোমার যদি ইন্ট্রিনজিক ক্যারিয়ারের কনসেন্ট্রেশন বের করতে হয়, তোমরা যখন এক্সারসাইজের প্রবলেম সলভ করবা ওখানে দেখবা ইন্ট্রিনজিক ম্যাটেরিয়ালের জন্য ক্যারিয়ার কনসেন্ট্রেশন বের করতে হবে। ম্যাটেরিয়ালটার নাম অবশ্যই তোমাকে কোশ্চেনে বলে দিবে, হয় সিলিকন অথবা হচ্ছে জার্মেনিয়াম। কেন বলে দিবে বলতো, এই NI ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য তোমার EG ভ্যালুটাকে বসাইতে হবে, তাই না? এখন এই EG ভ্যালুটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল চেঞ্জ হয়, তাহলে তোমাকে যদি আমি বলে না দেই যে এই সিলিকন ম্যাটেরিয়ালটা কোন টাইপের সিলিকন, সরি মানে এই NI টা কিসের জন্য বের করবা, কোন টাইপের ম্যাটেরিয়ালের জন্য, তাহলে তো তুমি প্রশ্নে ডাটা বসাইতে পারবা না। যেহেতু তোমাকে ইজিটা বসাইতে হবে, এই জন্য অবশ্যই তোমাকে বলে দিতে হবে, মানে কোশ্চেনে বলে দিতে হবে যে হুইচ টাইপ অফ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল তুমি এখানে ইউজ করছো। তাহলে N অফ C, N অফ V এগুলা যদি তোমার প্রশ্নে বলে দেওয়া থাকে তাহলে তো ভালো, আর যদি বলে দেওয়া নাও থাকে তাইলেও তোমাকে ক্যালকুলেট করা জানতে হবে। বলো তো কিভাবে ক্যালকুলেট করবা? N অফ C বা N অফ V যদি সরাসরি প্রশ্নে নাও বলে দেওয়া থাকে, তোমাকে কিন্তু এটার ক্যালকুলেশনটা জানতে হবে। এই দুটো কোথা থেকে আসবে বলো? স্যার ইকুয়েশন কালকে যেটা শিখলাম ওটা রাইট থেকে। রাইট, তাদের যে ইকুয়েশনটা আছে সেখানে তোমার শুধু জানতে হবে ইফেক্টিভ মাস এটা ইলেকট্রনের জন্য কিরকম, মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কিরকম, আর হোলের ক্ষেত্রে কিরকম, তাহলে তুমি এখান থেকে এটা ক্যালকুলেট করতে পারবে। আর ইজি ভ্যালুটা যদি তোমাকে আমি বলে দিই সিলিকন তাহলে 1.1, যদি জার্মেনিয়াম তাহলে 0.3, বা তুমি হচ্ছে বইয়ের অ্যাপেন্ডিক্স এর হেল্প নিতে পারো, বা তোমাদের তো এখন ওপেন বুক এক্সাম হওয়ার সম্ভাবনা, তাহলে তো তোমাকে আমি অত কিছু নাও বলে দিতে পারি। যেমন গত সেমিস্টার ফাইনালের কোশ্চেনটা যদি দেখো, ওখানে কিন্তু প্রশ্নে অনেক ডাটা ইচ্ছাকৃতভাবে দেওয়া হয় নাই, যেটা রিটেন এক্সামে আমরা দিতাম, ইচ্ছা করে দেই নাই। যেহেতু ওপেন বুক এক্সাম, বই তোমাদের সাথে আছে, তাহলে এটাও তোমার একটা পরীক্ষা, এখন সবাই তো ভালো করছে, ঠিক আছে? যাই হোক, সমস্যা নেই। এখন তোমার NIPI বের করা হয়ে গেল, NI এর জন্য আলাদা করে একটা ইকুয়েশন ডিরাইভ করলা। এই ইকুয়েশনটা একটু মনে রাখবা, কারণ আগামী ক্লাসে 13 নম্বর লেকচারে আমরা এই ইকুয়েশনটা থেকে এই ম্যাটেরিয়ালের কনসেন্ট্রেশন এবং টেম্পারেচারের যে ডিপেন্ডেন্সি সেটাকে আলাদা করে ডিরাইভ করো। বুঝছো? আবার বলতেছি, আমরা জানি কি যে এই পুরো ইকুয়েশনের টিটা হচ্ছে ভেরিয়েবল। খেয়াল করে দেখো, এই এখানে যে ইকুয়েশনটা তুমি লিখতেছো, এই পুরো ইকুয়েশনে অনলি দিস টার্ম টেম্পারেচার ইজ দা ভেরিয়েবল কোয়ান্টিটি টি, বাদ বাকি সব কিন্তু ফিক্সড টার্ম, ঠিক আছে?
তাহলে এই টেম্পারেচারটা যখন চেঞ্জ হবে, খেয়াল করে দেখো, টেম্পারেচারটা যখন চেঞ্জ হবে তাহলে এই এনআই ভ্যালুটা আমরা এইভাবেও চিন্তা করতে পারি যে এনআই ভ্যালুটা ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচার ডিরেক্টলি প্রপোর্শনাল না, আমি জাস্ট লেখার জন্য লিখলাম টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে টেম্পারেচার চেঞ্জ হলে এনআই চেঞ্জ হবে। আচ্ছা, আন্দাজ করো তো টেম্পারেচার বাড়লে এনআই এর ভ্যালু বাড়বে নাকি কমবে? টেম্পারেচার বেড়ে গেলে এনআই ভ্যালুটা কি বাড়বে নাকি কমবে? স্যার কমবে। কমবে? স্যার এখানে টেম্পারেচার স্যার মনে হচ্ছে কমবে, তাই না? কিন্তু আসলে ঘটনাটা উল্টো ঘটবে। আচ্ছা দাঁড়াও, এখন অত ডিটেলস চিন্তা করার দরকার নাই, আপাতত শুধু মাথায় রাখো যে টেম্পারেচারের সাথে এনআই এর যে রিলেশন এটা আমরা নেক্সট ক্লাসে ডিরাইভ করব এবং সেখানে দেখবো যে টেম্পারেচার বাড়লে আসলে এনআই ভ্যালুটা বাড়ে। আচ্ছা যাই হোক, এটা আমরা ডিটেলস আলোচনা করব পরে। আচ্ছা এখন দেখো, আমাদের এইখানকার যে প্রোডাক্টটা ছিল n0p0 ইজ ইকুয়াল টু দিস ইকুয়েশন, আর এইখানকার যে প্রোডাক্ট ছিল ni স্কয়ার ইজ ইকুয়াল টু দিস ইকুয়েশন। এই দুটাকে এখন আমরা কম্পেয়ার করব। মানে কি কম্পেয়ারটা হচ্ছে, ধরো x ইজ ইকুয়াল টু y, আবার হচ্ছে ধরো x ইজ ইকুয়াল টু z, তাহলে তুমি কি লিখতে পারো যে y ইজ ইকুয়াল টু z, অনেক ওই রকম আর কি। তাহলে কম্পারিজনটা করে তুমি পাবা হচ্ছে n0 p0 ইজ ইকুয়াল টু ni স্কয়ার। দেখো তো জিনিসটা বোঝা যায় নাকি? আমরা এখানে যেটা বের করছিলাম n0 p0 ইজ ইকুয়াল টু দিস, আবার এখানে যেটা বের করছি ni স্কয়ার ইজ ইকুয়াল টু দিস, দুইটা হচ্ছে কম্পেয়ারেবল। তাহলে আমরা সরাসরি লিখতে পারি n0 p0 সমান ni স্কয়ার। n0 p0 সমান সমান ni স্কয়ার, এটা হচ্ছে মাস অ্যাকশন ল এর একটা ফর্ম। মাস অ্যাকশন ল এর একটা ফর্ম। তাহলে মাস অ্যাকশন ল এর দেখো তিনটা ফর্ম পাচ্ছ। n0 p0 ইজ ইকুয়াল টু দিস ইকুয়েশন, এটা একটা ফর্ম। তারপর ni pi অথবা ni স্কয়ার ইজ ইকুয়াল টু দিস ওয়ান, এটা একটা ফরম্যাট। আর এটা হচ্ছে 3 নাম্বার ফরম্যাট। তাহলে মাস সেকশন ল এরকম টোটাল তিনটা ফরম্যাটে তুমি লিখতে পারো। আচ্ছা, এই জিনিসগুলো তুমি এখান থেকে একটু দেখে নিলা, এগুলাই বারবার এখানে রিপিট করে বলা আছে। আচ্ছা, তারপর লাস্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট, তারপরে আমরা ম্যাথে চলে যাব। আরেকটু ফার্দার সিম্পলিফিকেশন আমরা করতে চাচ্ছি। ক্লাসের শুরুতে যেটা বলছিলাম যে আরেকটু ফার্দার সিম্পলিফিকেশন আমরা করব উইথ রেসপেক্ট টু ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। তাহলে আমরা ডায়াগ্রামটা আরেকবার একটু জাস্ট তোমাদের মনে করায় দেই। তাহলে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইসি, তারপরে হচ্ছে ইআই, ইআই, আর তারপরে হচ্ছে ইভি, ইভি। এবং এই সিচুয়েশনে ফার্মি লেভেলের যে পজিশন সেটা হচ্ছে এন টাইপের জন্য থাকবে এই পজিশনে উপরের দিকে, আর পি টাইপের জন্য থাকবে এই পজিশনে নিচের দিকে, নিচের দিকে। তাহলে এইখানে একটা এন দিতে পারো, এখানে একটা পি দিতে পারো, আর ইআইটা ঠিক মাঝখানে থাকবে। ইআই লেভেলটা থাকবে ঠিক মাঝ বরাবর, এটা থাকবে ঠিক মাঝ বরাবর। আচ্ছা, এখন আমরা যেটা করব যে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা যে ইকুয়েশন গুলো ইউজ করছি ওখানে সব জায়গায় ডেনসিটি অফ স্টেটস ফাংশনটাকে আমরা ইউজ করছি, ডেনসিটি অফ স্টেটস ফাংশন। এখন যদি আমরা ডেনসিটি অফ স্টেটস ফাংশনটাকে ইউজ না করে সরাসরি ম্যাটেরিয়ালের যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশনকে ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশনের সাথে কম্পেয়ার করি, পি নট এর জন্য আমি এনআই লিখতে পারি। পি নট এর জন্য এনআই কেন লিখতে পারবো? কারণ একটু আগে আমরা এখানে দেখছি যে পিআই সমান এনআই, পিআই সমান এনআই। তাহলে আমরা ইকুয়েশনটাকে আরেকটু মডিফাই ভার্সন হিসেবে এইভাবে লিখতে পারি। এই ইকুয়েশনে এনসি বা এনভি আমরা কনসিডার করতেছি না, এনসি বা এনভি এই দুটাকে আমরা কনসিডার করতেছি না। আমরা হচ্ছে n0 এবং p0 কে সমান লেখা ঠিক হবে না, সিমিলার লেখা যেতে পারে। n0 এবং p0 কে আমরা সিমিলার টু ni কনসিডার করতেছি, এবং যেহেতু আমরা এখানে সরাসরি ni টাকে ইউজ করতেছি ওই জন্য আমাদের যে ফার্মি লেভেলের পজিশন ওই পজিশন গুলাকে একবার হচ্ছে এন টাইপের জন্য একবার হচ্ছে পি টাইপের জন্য কনসিডার করতে হবে। আচ্ছা, তাহলে প্রথম ইকুয়েশনটা আমরা যদি দেখি, n0 ইজ ইকুয়াল টু ni e টু দি পাওয়ার ef মাইনাস ei ডিভাইডেড বাই kt। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা একটু চিন্তা করে উত্তর দাও। সেটা হচ্ছে এই ইকুয়েশনটা n0, খেয়াল করো, n0 সমান সমান ni কখন হবে বলো তো? এইখানে যে ইকুয়েশনটা আমরা লিখছি এই ইকুয়েশনটা n0 ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু ni হতে পারে কখন? সেটা
ইন্ট্রিনসিকের জন্য হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, পরিবর্তনটা কি হবে? রাইট, ইন্ট্রিনসিকের জন্য, পিওর ম্যাটেরিয়ালের জন্য ইএফ ইআই হয়ে যাবে তখন। এক্স্যাক্টলি, রাইট রাইট রাইট। ইএফ এবং ইআই সমান সমান হয়ে যাবে, তার মানে এই এই জায়গায় ইএফ ও থাকবে, এই জায়গায় ইআই ও থাকবে। তাইলে তাইলে এইখানে কি সেটা হইছে? এই ইকুয়েশনটা যে লিখছো এখানে কি সেটা হইছে? তাইলে না স্যার এখনো হয় নাই। তাহলে আমি যদি তোমাকে বলি যে এই ইকুয়েশনটা ইন্ডিকেট করে কতটুকু ডেভিয়েশন হইছে ইন্ট্রিনসিক থেকে, কথাটা একটু বোঝার চেষ্টা করি আমরা। এই ইকুয়েশনটা অথবা নিচের এই ইকুয়েশনটা ইন্ডিকেট করে হাউ ফার এন ম্যাটেরিয়াল অথবা হাউ ফার পি ম্যাটেরিয়াল হইছে। বুঝছো নি কথাটা? এটা একটু জরুরি এই কথাটা বোঝাটা। তোমার ম্যাটেরিয়ালটা যদি পিওর ম্যাটেরিয়াল হয় তাহলে n0 সমান ni। কেন? কারণ তুমি লিখতেছো e টু দি পাওয়ার ef মাইনাস ef অথবা e টু দি পাওয়ার ei মাইনাস ei ওভার kt। তাহলে e অফ 0 মানে 1, তার মানে এই দুইটা সমান, আবার এই দুইটা সমান, তাই না? তাইলে যখন ফার্মি লেভেলটা এই ইআই লেভেল থেকে, ফার্মি লেভেলটা ইআই লেভেল থেকে যত দূরে সরে যাচ্ছে, এটা উপরের দিকেও হইতে পারে, এটা নিচের দিকেও হইতে পারে, তত বেশি ম্যাটেরিয়ালটা এন অথবা পি হচ্ছে, তাই না? কারণ ম্যাটেরিয়ালটা যত বেশি এন্ডোপিং করবা ফার্মি লেভেল ইআই লেভেল থেকে তত দূরে সরে যাবে, তত দূরে সরে যাবে, কাছাকাছি যাবে হচ্ছে ইসি এর। একইভাবে ম্যাটেরিয়ালটাকে যত বেশি পি ডোপিং করবা সে ইআই লেভেল থেকে দূরে গিয়ে সে ভ্যালেন্স ব্যান্ডের কাছে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আমি যদি তোমাদেরকে বলি এই দুইটা ইকুয়েশন হচ্ছে মূলত একটা ম্যাটেরিয়াল কতটুকু এন টাইপ হইছে বা কতটুকু পি টাইপ হইছে বা কত বেশি আমি তাকে ডোপিং করছি সেটার একটা ইন্ডিকেশন। তাহলে কি কথাটা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে যদি ঠিক থেকে থাকে তাহলে আশা করি এক্সারসাইজের ম্যাথ করতে আর প্রবলেম হবে না, কারণ এই এই কয়টা ইকুয়েশন এবং এই কয়টা রিলেশন, এর বাইরে আর কিছু নাই। এগুলো যদি ঠিকঠাক মতো বুঝে ফেলো এবং ডায়াগ্রাম গুলো সবসময় মনে মনে চিন্তা করবা বা ডায়াগ্রাম গুলোর সাথে সাথে এঁকে ফেলবা, ছোট করে ডায়াগ্রাম গুলো এঁকে ফেলবা, ইকুয়েশন লিখতে সহজ হবে। আচ্ছা, এখন দেখো এই ইকুয়েশনটার আরেকটা জেনারেল ফরম্যাট হচ্ছে এটা, বা এটার জন্য এটা, এটা আসলে না বোঝার কিছু নাই, এটা হচ্ছে সিম্পল ম্যাথমেটিক্স। কিভাবে আসছে দেখো, প্রথমে তুমি n0 এর নিচে ni টাকে নিয়ে আসো, n0 তার নিচে ডিভাইড করে ni টাকে নিয়ে আসো, n0 ডিভাইডেড বাই ni নিয়ে আসো। এরপর এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে তুলে দেওয়ার জন্য তুমি ln ফাংশনটা ব্যবহার করো, ঠিক আছে? তাহলে ln ফাংশনটা যখন ব্যবহার করবা তখন e ক্যান্সেল হয়ে যাবে, ef মাইনাস ei এটা ধরো বাম পাশে রাখলা, আর এই যে কেটিটা ছিল এটাকে গুণ করে ডান পাশে নিয়ে আসো। তার মানে দুইটা স্টেপ, একটা হচ্ছে এই ni টাকে ডিভাইড করতেছো, এক্সপোনেনশিয়ালটাকে বাদ দেওয়ার জন্য ln করতেছো, আর কেটি যেটা এটার নিচে ছিল এটাকে গুণ করে এই পাশে আনছো। এগুলো সিম্পল ম্যাথমেটিক্স, ঠিক আছে? তাহলে ef মাইনাস ei ইজ ইকুয়াল টু kt, আবার সেই kt ভ্যালুটা এখানে রিপিট হবে, ln n0 ওভার ni। তার মানে এখানে তোমার এই ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন এবং ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন এই দুইটার যতটুকু ডেভিয়েশন ততটুকু ডেভিয়েশন এখানে পাওয়া যাবে ef মাইনাস ei এর মধ্যে, ef মাইনাস ei এর মধ্যে। যদি এই দুইটা কনসেন্ট্রেশনের ডিফারেন্স অনেক বেশি হয় তাহলে এটাও অনেক বেশি হবে, যদি এই দুইটা খুব কাছাকাছি হয় তাহলে এই দুইটার গ্যাপটাও অনেক কম হবে। একইভাবে আমরা পি টাইপের জন্য ei মাইনাস ef ক্যালকুলেট করতে পারবো, ei মাইনাস ef ক্যালকুলেট করতে পারবো kt ln p নট ওভার ni। এখানে ni না লিখে তুমি যদি চাও pi লিখবে তাতেও কোনো সমস্যা নেই, কি জিনিসই বুঝাবে। ইন্ট্রিনসিকের ক্ষেত্রে প্রবলেমটা হবে না, কিন্তু n0 না লিখে মানে এখানে p0 না লিখে তুমি n0 লিখতে পারবা না, ঠিক আছে? n0 এর জন্য এই ইকুয়েশন, p0 এর জন্য এই ইকুয়েশন, তুমি ni অথবা pi কে ইন্টারচেঞ্জ করে লিখতে পারবা, ni কে অথবা pi কে ইন্টারচেঞ্জ করে লিখতে পারবা, কিন্তু n0 p0 কিন্তু চেঞ্জ করতে পারবা না। তাইলে এই এই লেভেল চেঞ্জ হয়ে যাবে, এই লেভেলটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ডিরাইভেশন। এই ডিরাইভেশন গুলা থেকে আমাদেরকে অঙ্ক করতে হবে। আচ্ছা, একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে সেটা আমরা করার চেষ্টা করি, আর আর যেগুলো করতে হবে আমি তোমাদেরকে দেখাই দিব, সেগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে করবা। সামনের 2 দিন ছুটি আছে, এগুলো একটু তোমরা পড়াশোনা করবে। আচ্ছা দেখো, প্রশ্নটা আগে আমরা একটু বুঝি। আচ্ছা, এই প্রশ্নে যাওয়ার আগে আবার একটু আমরা ইকুয়েশন গুলো দেখে আসি, আবার একটু ইকুয়েশন গুলো দেখে আসি। তাইলে আলাদা আলাদা ভাবে আমাদের এনসি এনবি এর ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে, আর n0 এর ইকুয়েশন p0 ইকুয়েশন আমরা ডিরাইভ করছি। তাহলে এটা হচ্ছে ইউনিটস,
কিভাবে করতে হবে সেটা ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন n0 এর ইকুয়েশনে প্রথমে থাকবে ডেনসিটি অফ স্টেটস ফার্মি ফাংশন nb ডেনসিটি অফ স্টেটস ফার্মি ফাংশন, সেখান থেকে ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে আমরা প্রথমে এই দুইটা ইকুয়েশন পাবো। তারপর এই দুইটা ইকুয়েশনের প্রোডাক্ট নিব, এই দুইটা ইকুয়েশনের প্রোডাক্ট নিয়ে মাস অ্যাকশন ল প্রুফ করব। কিভাবে আমরা NIPI এর ইকুয়েশন থেকে মাস অ্যাকশন ল প্রুফ করব, তারপর দুইটাকে কম্পেয়ার করব, কম্পেয়ার করে এই ইকুয়েশনটা পাবো। আর মাঝখানে এই যে ইকুয়েশনটা ছিল এটাকে আমরা আপাতত ইউজ করতেছি না, এটা নেক্সট ক্লাসে আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্সির ক্ষেত্রে তখন দেখব। আচ্ছা, তারপরে আমরা লাস্টে যেটা করছি যে n0 এর সাথে ni ইন্ট্রিনজিক এর সাথে কম্পেয়ার করছি, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন এবং ইন্ট্রিনজিক কনসেন্ট্রেশন এই দুটাকে আমরা কম্পেয়ার করছি, বোথ ফর ইলেকট্রন এন্ড ফর হোল। এবং এই দুটাকে কম্পেয়ার করে আমরা ডেভিয়েশন অফ ফার্মি লেভেল বের করতে পারবো। ফার্মি লেভেল যত বেশি ডেভিয়েশন তত বেশি ম্যাটেরিয়ালটা n অথবা p তে কনভার্সন হইছে। আচ্ছা, এখন ম্যাথটা করো। এই ম্যাথে কি বলা আছে, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ সিলিকন, তোমাকে সিলিকনের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের কথা বলা আছে। এখানে কিন্তু কোনো ডায়াগ্রাম এঁকে দেওয়া হয় নাই। তো যখনই তোমরা এই টাইপের কোনো ম্যাথ পাবা তোমরা সাথে সাথে এই ডায়াগ্রাম গুলা এঁকে ফেলবা, যে কোনো ভাবেই হোক আঁকবা, এখানে তো ভুল আর শুদ্ধ হওয়ার কিছু নাই, তুমি জাস্ট তুমি যতটুকু জানো সেইভাবে এঁকে ফেলবা, পরে সেটাকে তুমি কারেকশন করতে পারবা, সমস্যা নেই। তুমি জানো যে আপাতত এই তিনটাই থাকবে, তুমি এই তিনটাই লিখছো, কারণ এখনো তো তুমি জানো না যে ডোপিংটা কি, ফার্মি লেভেলের ডোপিং কি উপরে চলে যাবে না নিচে নেমে আসবে, এটা কিন্তু তুমি এখনো জানো না। তাইলে তুমি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা প্রথমে ড্র করলা সিলিকনের জন্য। এখন তুমি দেখো বলে দেওয়া হচ্ছে যে সাপোজ দ্যাট ফার্মি লেভেল EF ইজ 0.3 ইলেকট্রন ভোল্ট অ্যাবাভ দি ইন্ট্রিনজিক লেভেল। এখন তোমরাই আমাকে বলো এখন ডায়াগ্রামটাতে কি পরিবর্তন করতে হবে। তাইলে বলে দেওয়া আছে এটা সিলিকন, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আঁকো যেখানে ফার্মি লেভেলটা 0.3 ইলেকট্রন ভোল্ট অ্যাবাভ দি ইন্ট্রিনজিক লেভেল। তাহলে আমাদের এইখানে ইন্ট্রিনজিক লেভেল আমরা আঁকছি, বলতো এই ছবিটার মধ্যে ইন্ট্রিনজিক লেভেল কোনটা? EF টা, রাইট, এক্স্যাক্টলি। এইখানে EF টা হচ্ছে আমাদের ইন্ট্রিনজিক লেভেল। এখন প্রশ্নে কিন্তু EF এর একটা কন্ডিশন বলে দেওয়া আছে, তাইলে এখন আর EF এইভাবে রাখা যাবে না, EF রাখা যাবে না। EF টা কোথায় নিতে হবে এখন বলো? 0.3 ইলেকট্রন ভোল্ট অ্যাবাভ দি ইন্ট্রিনজিক লেভেল, তাহলে ইন্ট্রিনজিক লেভেল মানে EI, তাহলে এখন EF টা কোথায় যাবে? যাওয়ার জায়গা তো দুইটাই, আইদার এই দুইটার গ্যাপে যাবে অথবা এই দুইটার গ্যাপে যাবে। তাহলে ধরো সাপোজ এটা রিজিয়ন 1, এটা রিজিয়ন 2, 1 এ যাবে নাকি 2 তে যাবে? স্যার 1 এ। 1 এ যাবে, 1 এ যাবে, তার মানে এইখানে কোথাও চলে আসবে EF। আচ্ছা, তাহলে যেহেতু এটা 0.3 ইলেকট্রন ভোল্ট এভাবে গেছে, তাহলে এইখান থেকেই আরেকটা জিনিস এখান থেকে বুঝে ফেলা যায় যে হোয়াট ইজ দ্য ডোপিং। বলতো এটা কি ডোপিং? এটার জন্য অঙ্ক করার প্রয়োজন নেই, এটা এই ডায়াগ্রাম থেকেই বুঝে ফেলতে হবে যে এখানে ডোপিং কয় রকম করতে পারো বলো? ডোপিং হইতে পারে দুই রকম, আইদার N অর P। তাহলে এখানে ডোপিংটা কিসের জন্য করছো?